জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা। প্রস্তাব, আগামী সংসদ সংবিধান সংস্কার করবে ৯ মাসে। আদেশের পর গণভোট। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে কার্যকরের সুযোগ নেই। আপিল শুনানিতে জামায়াতের আইনজীবীরা। জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা দেবে আনসার। বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। রপ্তানি বাজারে বৈচিত্র্য আসার সম্ভাবনা থাকলেও সফলতা নির্ভর করে সরকারের কৌশলের উপর। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে মাথাচাড়া দিচ্ছে সশস্ত্র হালিম গ্রুপ। সন্ত্রাসী গ্রুপের আধিপত্য সহ্য করবে না এপিবিএন। এবং ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ভারতে অন্ধ্র ও ওড়িশায় ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি। জামাইকায় ধেয়ে যাচ্ছে শক্তিশালী সাইক্লোন মেলিসা। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন দেশের জন্য একটি মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। বিচার বিভাগ স্বাধীন থাকবে, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, সব পেশার মানুষ স্বাধীনভাবে কাজ করতে হবে। বাংলাদেশে উন্নত বাংলাদেশ মানুষ চায় এবং মৌলিক পদে আসি মূলত জুলাই চার্টারে সে মৌলিক বিষয়গুলোতে আমরা একমত হব। এটা মনে হয় এটা জাতির জন্য বাস্তবায়ন হলে অত্যন্ত ভালো, জাতির জন্য জাতি একটা ভিন্ন স্টেপে চলে যাবে। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের অবকাশ নেই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষে একথা বলেন আইনজীবী শিশির মনির। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। জামায়াতের পর মোজাম্মেল হোসেন নামে একজনের আবেদনের পক্ষে শুনানি শেষ হয়েছে। আগামীকাল আবার শুনানি হবে। এর আগে 23 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের তৃতীয় দিনের শুনানি হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এলাও হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল 58 ক, খ, গ, ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা, মেট্রো রেলের উপযুক্ত রক্ষণাবেক্ষণের নির্দেশনা ও ক্ষতিপূরণ চেয়ে 2টি রিট দায়ের করা হয়েছে। হাইকোর্ট এই 2টি রিটেরই আদেশ আগামীকাল। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে। রিটকারী আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চ মানের কমিটি গঠনের নির্দেশ চাওয়া হয়েছে। একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরা হবে। রবিবার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে একজন নিহত হন। মেট্রো রেলের কর্মকর্তা দিয়ে হবে না, বাইরের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি করার জন্য প্রেয়ার দিয়েছে এবং তার পরিবারকে কম ক্ষতিপূরণ দেওয়ার জন্য করেছে। তো 2টো রিটই আজকে শুনানি হয়েছে। তো 2টো রিটই একসঙ্গে হবে, আগামীকাল এটা আদেশ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সংস্থাটির ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবেন আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন করে সদস্য। এছাড়া এবারই প্রথম প্রিজাইডিং
রিটার্নিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জামায়াতকে নির্বাচন বানচালের কর্মসূচি নিয়ে মাঠে না নেমে ভোটের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র বিএনপি কোনোভাবে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিভেদ সৃষ্টি না করে জামায়াতকে 2001 সালের মতো বন্ধু হিসেবে থাকার আহ্বান জানান। ডানে বামে না গিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান, নির্বাচনের সাহস থাকলে আসেন। নির্বাচনের আগে অমুকটা করতে হবে, অমুকটা না করলে যাব না, অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাব না। ডানে বামে কোনো জায়গায় যাওয়া যাবে না, প্রথমার্ধে নির্বাচন দিতেই হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সুপারিশমালা হস্তান্তর করা হয়। ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠকে এসব সুপারিশ চূড়ান্ত করা হয়। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ জারি করা হবে। এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেয়ার জন্য হবে গণভোট। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন বা 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তরের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে কি কি রয়েছে এবং ঐকমত্য কমিশন কি বলছে জানাবেন। আপনি জানেন যে জমা দেওয়া হয়েছে এবং এর মধ্যে এটি জমা দেওয়া হয়েছে এবং সেটি আসলে ঐকমত্য কমিশন মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন এবং তার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু এই সুপারিশগুলোতে স্বাক্ষর করেছেন, কারণ কমিশনের সভাপতির পদে কিন্তু রয়েছেন তিনি। এবং কিছুক্ষণের মধ্যেই এখানে ব্রিফিং শুরু হবে, সেই পরিবেশেও কিন্তু আপনি দেখছেন অধ্যাপক আলী রিয়াজ তিনি কিন্তু এখানে আসলে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তার আগে আমরা একটু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার কথা একটু শুনে নেব যে আজকে আসলে কি হলো। বক্তব্য পেশ করেছিলেন এবং বক্তব্য পেশ করার পরে এই যে বইটা সেটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে উনি জমা দেন। এখন এই বিষয়েই উনি একটু পরে জাস্ট 1-2 মিনিটের পরেই ওনারা এসে পড়েছেন, ওনারা এখন একটা প্রেস কনফারেন্স করবেন। আমরা মনে হয় বাকিটা আপনারা ওনাদের কাছ থেকে শুনেন। দীর্ঘক্ষণ একটি মিটিংও হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। হ্যাঁ, মিটিং এর আমরা বিবরণটা দিব আর ওনার যে স্পিচটা ছিল সেটাও আমরা আপনাদের সবার সাথে শেয়ার করব। এইটা পুরোপুরি ওনারা আজকে ওনাকে আসেন, ওনারা কথা বলেন, ওনারা দেখেন। আমরা তো সবকিছুই মনে করছি এভরিথিং ইজ পজিটিভ। আপনার কথা বলেন, আমার মনে হয় এর বাইরে আমার আলাপ করার কিছু না, ওনারা অলরেডি উঠছেন, দেখেছেন। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে মূলত যারা এখানে সংবাদ সম্মেলন করবেন, অধ্যাপক আলী রিয়াজ তিনি হচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং সাথে সাথে যারা সদস্য রয়েছেন এই কমিশনের তারা কিন্তু এরই মধ্যে মঞ্চে এসে বসছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মূলত এই যে সংবাদ সম্মেলন সেটি কিন্তু শুরু হবে। সেটি শুরু হলে আমরা দর্শকদের সাথে সরাসরি যুক্ত থাকবো সেই বিষয় এবং নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যেই এই সংবাদ সম্মেলনে
যুক্ত হবে। সেখানে আসলে বিস্তারিত জানানো হবে যে কি কি বিষয়ে কিভাবে সুপারিশ করা হলো এবং কিভাবে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে সেই বিষয়ে কি সুপারিশ দেয়া হলো, এই বিষয়গুলো আসলে বিস্তারিত এখানে জানা যাবে। তো নিশ্চয়ই দর্শক, আমরা যুক্ত হচ্ছি সরাসরি সেই সংবাদ সম্মেলন সেটিতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তরের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজ এই পর্যায়ে একটা ধাপ অতিক্রম করবে। সংস্কারের জায়গাগুলো চিহ্নিত হয়েছে এবং সেই জায়গাগুলো কিভাবে সংস্কার করা হবে, কিভাবে ভবিষ্যতের গণতান্ত্রিক অভিযাত্রাকে নিষ্কণ্টক করা হবে, গতিশীল করা হবে, সেই পথে চূড়ান্ত করে সরকারের তুলে দেওয়া হয়েছে। এবং এই জার্নি গত বছরখানেক, সেটার প্রতিটি ধাপে আপনারা, আমার প্রিয় সহকর্মী, আমার ভাই বোন বন্ধুরা, আপনারা এটার সঙ্গে ছিলেন এবং আপনাদের আমাদের সহসভাপতি সবসময় বলেন আপনাদের যে নিরবচ্ছিন্ন সহযোগিতা, এটা এই পর্যায়ে আসতে কমিশন তথা সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করেছে। আমি আজ এখন এই পর্যায়ে যে বাস্তবায়নের উপায় সম্বলিত সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়েছে সেটি সম্পর্কে বলবার জন্য এবং কমিশনের এই জার্নি সম্পর্কে বলবার জন্য মাননীয় সহসভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞান প্রফেসর আলী রিয়াজকে অনুরোধ করছি। এবং সেই সঙ্গে এটাও বলে রাখি যে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, বিচারপতি ইকবালুল হক, সফরাজ হোসেন এবং ডক্টর মোহাম্মদ আলিউব মিয়া, তারা প্রত্যেকে আছেন। আমি আশা করি যে তারাও তাদের অভিজ্ঞতা এবং আগামী দিনে তারা কি দেখছেন সে সম্পর্কে হয়তো তাদের বক্তব্য পেশ করবেন। আমি আবার বিনীতভাবে অনুরোধ করছি জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ মনির হায়দার। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিশন সুপারিশ পেশ করেছে। এই সুপারিশের প্রধান প্রধান দিকগুলো আজকে আমি এখানে আপনাদের সামনে কমিশনের পক্ষ থেকে তুলে ধরব। পরবর্তী সময়ে অর্থাৎ আজকেই যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা আপনাদের সঙ্গে এবং সকল রাজনৈতিক দল যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমরা অবহিত করব। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ 2024 সালের জুলাই আগস্ট মাসে এক অভাবনীয় অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন যাত্রার সুযোগ এবং সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে যে রাষ্ট্র কাঠামো ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল তারও আগে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বারবার যে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা, সেগুলোকে মোকাবেলা করেই, সেগুলোকে বিবেচনায় রেখেই যেন রাষ্ট্র সংস্কারের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়, সুপারিশ করা হয়, তার জন্য 2024 সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক 6টি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন,
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি জনপ্রশাসন সংস্কার কমিশনও কাজ করেছে। এই 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের কাছে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং 15ই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তার কাজ শুরু করে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রধান ক্ষেত্র ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা, স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ, ভবিষ্যতে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা এবং সামগ্রিকভাবে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় তার জন্য সুপারিশ পেশ করা। 6টি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐকমত্য কমিশন 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং মার্চ মাস থেকে শুরু করে 2 মাস ধরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই 166টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে 20টি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা করেছি। প্রাথমিক পর্যায়ে 64টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়। তার পরবর্তী পর্যায়ে 20টির মতো বিষয় নিয়ে আমরা 2 মাস ধরে অব্যাহতভাবে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে ঐকমত্য ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে অর্থাৎ জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে সকলের মতামত সন্নিবেশিত করে খসড়া তৈরির পাশাপাশি জুলাই মাসের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা সরকারকে এই বিষয়গুলো অর্থাৎ যে সকল বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের পথ নির্দেশ করে সুপারিশ করি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত চেয়েছি, তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেই আমরা আনুষ্ঠানিক আলোচনা করি। আইনি ভিত্তি প্রদান, বাস্তবায়নের রূপরেখা নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে আমরা একটি বিশেষজ্ঞ দলের সাহায্য নিয়েছি, যাতে অন্তর্ভুক্ত ছিলেন 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত, আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। এই সুপারিশগুলোর লক্ষ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 যেন একটি আইনি ভিত্তি পায়, ভবিষ্যতের পথরেখা হিসেবে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয়। ইতিমধ্যে আপনারা এও দেখেছেন যে জুলাই জাতীয় সনদ 17ই অক্টোবর
স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীনভাবে এই অঙ্গীকার করা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন। আমরা সেই প্রেক্ষাপটেই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সুপারিশগুলোকে সরকার কিভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি। আমাদের সুপারিশের প্রধানত 3টি ভাগ আছে। প্রথমটি হচ্ছে যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করেন। এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা সরকারকে অবহিত করেছি। পাশাপাশি আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাংবিধানিক বিষয়গুলোতে অনেক অনেক বিষয়ে ঐকমত্য আছে, কিছু বিষয়ে ভিন্ন মত আছে। এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের একটি আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার জন্য আমরা আমাদের তৃতীয় সুপারিশে কিভাবে এগুলোকে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায় তার সুপারিশ করেছি। সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি দুটো বিকল্প সরকারের হাতে আছে। এর দুটো বিকল্পের কিছু কিছু জিনিস এক, কিন্তু সামান্য ভিন্নতাও আছে। আমাদের প্রস্তাবগুলো হচ্ছে, সুপারিশগুলো হচ্ছে এই রকম। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়ক। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। এই গণভোটে জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। আমরা যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে। তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে 270 দিন। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো
সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্ধন, পরিমার্জন করবেন। এরপরে যেটা আমরা বলেছি সেটি হচ্ছে একটি অন্যতম বিষয় হচ্ছে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার 45 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। যেহেতু উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সকলের যে সিদ্ধান্তের ক্ষেত্রে, সুপারিশের ক্ষেত্রে যেটা আছে যে উচ্চকক্ষ গঠনের আগেই অর্থাৎ নির্বাচনের সময়ই সম্ভাব্য সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা, এবং এক্ষেত্রে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে না, সেই বিবেচনার থেকে কমিশনের সুপারিশ হচ্ছে এই যে প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েভ করা হবে, সেটা কার্যকর হবে না। আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং 270 দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। আমরা আশা করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তা অর্জন করা যাবে। তবে আমাদের আরো একটি বিকল্প প্রস্তাব আছে। আমাদের দ্বিতীয় বিকল্প প্রস্তাব, যেমনটি আমি আগেই বলেছি শুরুতে, যে প্রক্রিয়ার দিক থেকে একটা বড় অংশই একই রকম, একটি ব্যতিক্রম ছাড়া। আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন, সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে, তবে ওই আদেশের তফসিলে যে 48টি বিষয় আছে সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন। যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায় তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে। এটা কোনো অবস্থাতেই কেবলমাত্র তাদের গ্রহণের জন্য দেয়া হবে না, তাদেরকে দেয়া হবে এটি যেন তাদের কাজের সহযোগিতা করে। অর্থাৎ সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিটকে ধারণ করে প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তন করতে পারবেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 81, ঝিনাইদহ 1-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি ঝিনাইদহ 1 সংসদীয় আসন 81।
আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন শৈলকুপা উপজেলা জামাতের আমির অধ্যাপক এস এম মতিউর রহমান। স্বাগতম আমাদের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনারা তো ইতিমধ্যে জনসংযোগ শুরু করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে পুরুষের পাশাপাশি নারীরাও রয়েছে। কতটা সাড়া পাচ্ছেন সব ভোটারদের থেকে? জবাব দেওয়ার আগেই আমি ডিবিসি পরিবার, সেই সাথে ইলেকশন এক্সপ্রেস শাখাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ঝিনাইদহ আকাশন শৈলকুপার সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানিয়ে আমি জবাবে এটাই বলতে চাচ্ছি যে আমার শৈলকুপার এই নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ আমাদের পক্ষে সাড়া দিচ্ছে। কতটা সাড়া পাচ্ছে যদি জানতে চাই, আর জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী, যেহেতু এই আসরে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে, আপনারা এককভাবে? জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, সম্পূর্ণভাবে আশাবাদী। নারী ক্ষমতায়নের কথা আপনারা বলছেন, কিন্তু আমরা দেখেছি অনেকেই বলে যে জামাত ক্ষমতা আসলে নারীদের ক্ষমতায়ন বরং কমে যাবে এবং তারা ঘর থেকে বের হতে পারবে না। এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করছেন কিনা, আর তাদের মধ্যে আপনাদের এই ভ্রান্ত ধারণা আছে কিনা? এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আমাদের সম্পর্কে অপপ্রচার করা হয়। কারণ আমরা যে আদর্শ লালন করি, আমাদের আখিরি নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ, আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি যে রাসূলের সাথে নারীরা পর্যন্ত সরাসরি যুদ্ধ করেছে। রাসূলকে রক্ষা করার জন্য তারা পিঠ বুক পেতে দিয়েছে। সুতরাং নারীরা ঘরে আবদ্ধ থাকবে এটা ইসলামে বলা হয়নি। নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী তারা তাদের ভদ্রতা মার্জিতভাবে তারা সকল কাজেই, রাষ্ট্রীয় কাজে তারা অংশগ্রহণ করতে পারবে, এটাই ইসলাম অনুমোদন দিয়েছে। বেকারত্বের একটা বিষয় সব জায়গাতে আছে, পাশাপাশি এখানে আমরা দেখেছি এখানে প্রচুর আত্মহত্যা হয়। এর কারণটা কি এবং আপনারা এই বিষয়ে কতটা কাজ করবেন? আর যদি বলি, মাদক নিয়ন্ত্রণে আপনারা কতটা ভূমিকা রাখবেন? বেকারত্বের যে বিষয়টা, যেটা ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, জননেতা, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারা সাহেব ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা বেকারত্বের এই অভিশাপ থেকে আমরা যুবকদেরকে রক্ষা করব। সেই সাথে যাদেরকে আমরা চাকরি দিতে পারবো তাদের চাকরি দেবো, চাকরি দিতে না পারলে তাদেরকে আমরা বেকার ভাতা দিয়ে তাদেরকে পুনর্বাসন করব। 2 নম্বর, মাদক যেটা আমরা আগের থেকে আমরা ঘৃণা করি, শুধু আমরা না, যেটা আমাদের কোরআনের ভাষায় ওটা হারাম বলা হয়েছে, আমরা মাদকটাকে সরাসরি জিরো টলারেন্সে এনে দেবো ইনশাল্লাহ। এই উপজেলাতে আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি, আপনার কাছে কি মনে হয় কেন হচ্ছে আত্মহত্যার এত কারণ? আত্মহত্যার প্রবণতা যেটা এমনি মানুষ জন্মগতভাবে, যেটা আপনারাও জানেন বা আমরাও জানি, যেমন আমরা ইতিহাস সম্পর্কে একটা বলতে পারি যে মক্কার মানুষ আর মদিনার মানুষ কিন্তু একরকম ছিল না। এটা জন্মগতভাবে, এরা এই আবহাওয়াগতভাবে হয়ে থাকে। তারপরে শৈলকুপার মানুষ এমনি আগের থেকে একটু রাগী প্রকৃতির। এরপর আত্মহত্যার পিছনে পারিবারিক এবং সামাজিক কিছু বিষয় জড়িত আছে, যেটা আমরা আমাদের পারিবারিক এবং সামাজিকভাবে ব্যর্থ হওয়ার কারণেই অনেক সময় রাগান্বিত হয়ে বেশিরভাগ আত্মহত্যা করে। হতাশার কারণে আত্মহত্যা হয়েছে এরকম খুব কম, বেশিরভাগ হয় রাগারাগির কারণে, হয়তো পরিবারের সাথে রাগারাগি, স্ত্রীর সাথে না পিতার সাথে, এই রাগারাগির কারণে আসলে আত্মহত্যাটা শৈলকুপায় বেশি হয়। যদি জানতে চাই যে এখানে বিএনপির একসময় সবগুলো আসনই নিয়ন্ত্রণ ছিল, পাশাপাশি তারপর আওয়ামী লীগ, আপনারা এখন কেন মনে হচ্ছে যে আপনাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই উপজেলাকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমরা বাংলাদেশ জামাত ইসলামী, যেটা বাংলাদেশের এই জনগণ তথা আমাদের শৈলকুপাবাসী কেউ মানতে না চায় না, বিশেষ করে সবাই ঘৃণা করে, সেটা হলো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এরপরে এই যে মানুষে মারামারি, একটা দলের বিভক্ত হয়ে সেখানে খুনোখুনি, যেগুলো আমাদের এই সমাজে চালু আছে, এইগুলো আসলে আমাদের এই শৈলকুপাবাসী আর দেখতে চায় না। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলামী সম্পূর্ণ এর থেকে মুক্ত। আমরা কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী এর সাথে বাংলাদেশ জামাত ইসলামী জড়িত নয়। সুতরাং ছাড় দিয়ে হলেও বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। দুদেশের বাণিজ্য বাড়াতে বাংলাদেশের তুলনায় পাকিস্তানের আগ্রহ এবং প্রস্তুতিটাও বেশি। বাংলাদেশ পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের পর এমন পর্যবেক্ষণ গবেষকদের। দুদেশের এই বৈঠকের রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার সম্ভাবনা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা, তবে এর সফলতা নির্ভর করছে সরকারের কৌশলের উপর, বলছেন তারা।
পাকিস্তান বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $100 কোটি কম। তবে দেশটিতে বাংলাদেশের রপ্তানি দিন দিন বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে $7,39,98,000 পণ্য, যা তার আগের বছরের তুলনায় $1.25 কোটি বেশি। বাংলাদেশের রপ্তানি বাড়লেও দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তানি বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে, কারণ বাংলাদেশে পাকিস্তানের রপ্তানির পরিমাণ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি ছিল $62,78,00,000, অর্থাৎ 2023-24 অর্থবছরে পাকিস্তানের রপ্তানি ছিল বাংলাদেশের তুলনায় 10 গুণ বেশি। পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আসে তৈরি পোশাক খাতের কাপড়, সুতা ও সিমেন্ট। আর বাংলাদেশ থেকে পাকিস্তান সবচেয়ে বেশি আমদানি করে পাট ও পাটজাত পণ্য, চামড়া, চামড়াজাত পণ্য, শিল্পের কাঁচামাল, কৃষি পণ্য, ওষুধ। 20 বছর পর সোমবার যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে উভয় দেশেই এই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর কথা বলেছে। ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রশংসনীয় উদ্যোগ, বিকজ আমরা যেটা দেখতে পারি যে আমাদের যে রপ্তানি বাজার সেটা খুবই পশ্চিমাদের প্রতি একটি ডিপেন্ডেন্সি আমাদের বিগত কয়েক দশকে বেড়ে গেছে, এবং দেখা যায় যে এশিয়া মহাদেশে আমাদের এক্সপোর্টস 15%-এরও নিচে। রপ্তানিকরণ, বহুমুখীকরণ সবগুলো সাইমালটেনিয়াসলি একসাথে করতে পারলে আমাদের জন্য হয়তো আজকে এই যে পশ্চিম দেশের যে ট্যারিফের যে ইমপ্লিকেশনটা বাংলাদেশের প্রতি হচ্ছে, সেই ভয়টা কিন্তু আমাদের ভিতরে থাকতো না। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তান সুবিধাজনক অবস্থায় থাকলেও তারা আরও সুবিধা করতে চায় বলে পর্যবেক্ষণ অর্থনীতির গবেষকদের। এই জন্য তাদের প্রস্তুতি ও আগ্রহ বেশি দেখা গেছে। পাকিস্তানের যেটা লক্ষ্য সেটা হলো যে বাংলাদেশে তাদের রপ্তানি $3 বিলিয়ন উন্নীত করতে চায়। পাকিস্তানের দিক থেকে যে চেষ্টা যথেষ্ট পরিমাণে জোর রয়েছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে সেরকম জোর দেখা যাচ্ছে না। তবে দেশ দুটির বাণিজ্য বাড়াতে শুল্ক বাধা দূর করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। গবেষকরা বলছেন, সাপটা চুক্তির অধীনে সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে না, এজন্য নতুন চুক্তি করতে হবে। সব পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যদি মুক্ত বাণিজ্য চুক্তি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে প্রবেশাধিকারের ক্ষেত্রে যে ধরনের বাধাগুলো রয়েছে, তো সেই বাধাগুলো দূর করা যাবে। বাণিজ্য বাড়াতে যে ধরনের দর কষাকষি, আলোচনা ও প্রস্তুতি দরকার, এক্ষেত্রে পাকিস্তানের প্রস্তুতিটা বেশি বলছেন গবেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 300 শ্রমিকের কারখানায় 20 জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়নের গঠনের সরকারি সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত, এমনটা মনে করছেন বিজিএমএর সভাপতি মাহমুদ হাসান খান। উত্তরায় বিজিএমএ ভবনের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, এতে শিল্পের সাথে জড়িত নন এমন শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবেন। ছুট ব্যবসায়ী সহ বিভিন্ন মহল এই সুযোগ নেবে, ফলে পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সংবাদ সম্মেলনে বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরে 41% মাশুল বৃদ্ধির একতরফা সিদ্ধান্ত অর্থনীতির জন্য কল্যাণকর নয়। 1986 সালের পর চট্টগ্রাম বন্দরে মাশুল না বাড়লেও ডলারের বিপরীতে টাকার মান কমায় খরচ বেড়েছে। এর ফলে গত 40 বছরে 308% মাশুল বেড়েছে। দেশের ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথা শুনতেই বেশি আগ্রহী বলে মন্তব্য করেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য পোশাক শিল্প প্রস্তুত নয় জানিয়ে গ্র্যাজুয়েশন আরও 3 বছর পেছানোর দাবি জানান ব্যবসায়ীরা। তারা বলেন, নজিরবিহীন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। সংকটের কারণে গত 1 বছরে 258টির তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এজন্য শ্রম আইন সংশোধন, এলডিসি গ্র্যাজুয়েশন এবং চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আরও সুচিন্তিত হওয়া দরকার। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের বিক্রির দর 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনে নিচ্ছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 টাকা এবং ক্রয় 77 টাকা। এছাড়াও দেশে ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউ দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি হচ্ছে 29 টাকা আর কিনছে 27 টাকা 50 পয়সা দরে। সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি 96 টাকা এবং
ক্রয় মূল্য 92 টাকা। এদিকে ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দর। আন্তর্জাতিক বাজারে উঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে গমের। ব্রুসেল প্রতি গম বিক্রি হচ্ছে $528.75। বিশ্ববাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে ব্র্যান্ড ক্রুড অয়েলেরও। প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম কমে বিক্রি হচ্ছে $65.22 দরে। এদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম 1.5% কমে বিক্রি হচ্ছে $3,932.32, আর প্রতি ট্রয় আউন্স রূপার দাম এখন $46.41। দেখতে পাচ্ছি যে প্রধান সূচক সেটি কিন্তু নিম্নগামী রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং সেটি 2 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 5084 পয়েন্টে, এবং দ্বিতীয় যে সূচকটি রয়েছে ডিএসসি-এস ইন্ডেক্স সেটিও কিন্তু নিম্নমুখী রয়েছে, খুব একটা বেশি না কমলেও সেটি এখন অবস্থান করছে 1071 পয়েন্টে, এবং ডিএসসি-30 ইন্ডেক্স কিন্তু এখন কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি আমরা, 4 পয়েন্ট বেড়ে আজকে অবস্থান করছে 1973 পয়েন্টে। আজকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 134টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে কমেছে 199টি, এবং অপরিবর্তিত রয়েছে 66টির। এদিকে আজ সারাদিন ব্যাপী কিন্তু লেনদেন হয়েছে $451 কোটি। চাঁদপুরে পদ্মা মেঘনায় আশানুরূপ ইলিশ না মিললেও ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস, আর নদীর পাঙ্গাস সুস্বাদু হওয়ায় কিনতে অনেকেই ছুটছেন ঘাটে। মৎস্যজীবীরা জানান নদীতে অবাধে বিচরণের সুযোগ পাওয়ায় ধরা পড়ছে এসব পাঙ্গাস। গেল 25 অক্টোবর মধ্যরাতে শেষ হয়েছে মা ইলিশ রক্ষায় মৎস্য আহরণের 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এখন চাঁদপুরের পদ্মা মেঘনায় আবারও মাছ আহরণে নেমেছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ খুব একটা না মিললেও মিলেছে বড় আকৃতির পাঙাশ। এতে খুশি জেলেরা। জানান নিষেধাজ্ঞাকালীন নদীতে অবাধ বিচরণের সুযোগ পাওয়ায় ইলিশ ছাড়াও ধরা পড়ছে এসব পাঙাশ। 6টা বাজে নামছি, পাঙ্গাস মাছ ধরছি, আল্লাহ বাঁচাইলে 35টার মতন পাইছি। 22টা হয়েছে পাঙ্গাস আর 8টা হয়েছে বাগেরা। ঠিক আছে, এর ভিতরে আপনার সর্বোচ্চ যেটা বড় 14 কেজি বা 15 কেজি। এমন খবরে অনেকেই নদীর তাজা পাঙাশ কিনতে ভিড় করেছেন ঘাটে। সরবরাহ বাড়ায় কমেছে দামও। যেটা অভিযানের আগে পাঙ্গাস মাছ গেছে 1100-1200 টাকা কেজি, ওইটা আজকে 750 টাকা 700 টাকা কেজি। আমি ঢাকা থেকে আসছি তো নদীর পাঙ্গাস পাইছি, 2টা কিনছি, আমি আরো একটা কিনবো। ইলিশ মাছ তো সারা বছর সারা সিজন খাইছি, এখন আবার নতুন করে পাঙ্গাস মাছের সিজন আসছে, নতুন তাজা পাঙ্গাস মাছটা খাওয়ার জন্য নিলাম আর কি। আমরা সবসময় বলি যে সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমবে, এখানে দাম ধরে রাখার কোনো সুযোগ নাই, যেহেতু এটা পেরিশেবল আইটেম। কিন্তু ছোট ছোট পাঙ্গাসের পোনা ধরা হয়, এটা কিন্তু এগুলো কিন্তু ধরা অবৈধ। এগুলো যদি এইভাবে পাঙ্গাস পোনা নিধন না করতো, পাঙ্গাসের প্রাচুর্যতা আরো থাকতো। নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজন জেলেদের সচেতনতা বৃদ্ধি, আর এজন্য অবৈধ জাল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি তাদের সাথে মতবিনিময় ও কর্মশালার আয়োজনের দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে ডিলার নিয়োগ এবং সার বিতরণ সংক্রান্ত 2025 সালের অনুমোদিত নীতিমালা স্থগিত করে 2009 সালে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়। বক্তারা বলেন, নতুন নীতিমালা স্থগিত না করা হলে সার ডিলাররা ক্ষতিগ্রস্ত হবেন, যার প্রভাব পড়বে সার সরবরাহ এবং পণ্য উৎপাদনে। জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিএডিসি বীজ ডিলাররা। তারা অভিযোগ করেন, সারা দেশে 11,000 বীজ ডিলারের মধ্যে 5,200 জনকে সার ডিলার হিসেবে নিবন্ধন করা হয়েছে, অথচ বাকিদের নিবন্ধন দেয়া হচ্ছে না। এই বৈষম্য দূর করতে হবে। একই দাবিতে মানববন্ধন হয়েছে পঞ্চগড়েও। বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সার ডিলার নীতিমালা 2025-এ বিএডিসি ডিলারদের অন্তর্ভুক্তের দাবি জানানো হয়। জাপানের সঙ্গে বিরল ধাতু এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিশ্চিতের নতুন চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার টোকিওতে সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী সোনা তাকেচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে সই করেন। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতের সোনালী যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় সই করেন ট্রাম্প এবং তাকেচি। সোমবার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেয়া হয় রাজকীয় সংবর্ধনা।
মঙ্গলবার টোকিওতে সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকে বসেন জাপানি প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠক শেষে $550 বিলিয়ন দুর্লভ খনিজ চুক্তিতে সই করেন দুই সরকার প্রধান। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ কিনবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও হয় সমঝোতা। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র বলে উল্লেখ করেন। জাপানি প্রধানমন্ত্রী তাকাইচি দুই দেশের সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, আরও শক্তিশালী ও সমৃদ্ধ হতে কাজ করবে দুদেশই। জাপান সফর শেষে বুধবার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। একযোগে 30,000 কর্মী ছাঁটাই করতে পারে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশাল ছাঁটাই কার্যক্রম। প্রতিষ্ঠানটি প্রায় 3,50,000 কর্পোরেট কর্মীর 10% হারাচ্ছেন চাকরি। কর্মক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে চাকরিচ্যুতদের তালিকায় রয়েছেন ম্যানেজার পদের একটি বড় অংশ। কোভিড মহামারীর সময় নিয়োগ পাওয়া বিপুল সংখ্যক কর্মী এখন প্রয়োজনের অতিরিক্ত হিসেবে বিবেচনা করছে কোম্পানিটি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।